আসসালামু আলাইকুম। মেয়েরা আজ পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় যে পদার্থের অবস্থা ও চাপ তোমাদের পরীক্ষা নিয়েছিলাম ওইটার এমসিকিউ আর যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিলাম যেখানে 8টা কোশ্চেন ছিল ওগুলোর সলভ দিয়েছি, তোমরা মিলেই নিবে আর জানাবে যে আসলে কয় টাকা হয়েছে বা আদৌ কে কে প্র্যাকটিস করতেছো। শুরু করো। দেখো, এই অংশগুলো তো আগে থেকেই বলা ছিল যে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল, তোমার ভর যদি 50 কেজি, প্রতি পায়ের তলার ক্ষেত্রফল এত মিটার স্কয়ার হয়, তাহলে দাঁড়ানো অবস্থায় মেঝেতে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে? আমরা জানি কি চাপের সূত্র P = F/A। আবার খেয়াল করো, চাপ P = F/A, F এখানে যেহেতু দেয়া নাই, F = mg, P = F/A লিখে নাও। তারপরে F কি, F এর পরিবর্তে হবে mg/A। m হলো 50 কেজি, g এর মান 9.8 ডিভাইড বাই a হলো ক্ষেত্রফল। এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 0.03, কিন্তু এটা হলো এক পায়ের ক্ষেত্রফল, কিন্তু বলা হয়েছে প্রত্যেক পায়ের তলার ক্ষেত্রফল। তাহলে দুই পায়ের তলার ক্ষেত্রফল কত হবে? 0, এটা 2 দ্বারা গুণ করলে যা হয় 0.06। তার মানে P = F/A, F হলো গিয়ে F হলো mg, m হলো 50, g এর মান 9.8 ডিভাইড বাই ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে যাতে দুই পায়ের ক্ষেত্রফল ডাবল হবে। করে দেখো এত প্যাসকেল হয়। 2 নাম্বারটা, 1 কেজি পানিতে এত লবণ গুলে নেওয়ার পর ঘনত্ব বের করতে বলেছি। ঘনত্বের সূত্র জানো, ঘনত্ব সূত্র লিখে নাও খাতা কলম নিয়ে। ঘনত্ব ρ = m/v। m হলো ভর, এখানে ভরটা 1 কেজি পানিতে যেহেতু 0.25 গ্রাম লবণ গুলেছি, তার মানে ভর বেড়ে গিয়ে যোগ করলে কত হবে? m এর মান 1.25। আর v হলো আয়তন। আয়তন দেখো লেখা আছে সিসি। সিসি মানে তো কিউবিক সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানাতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। সিসি কিউবিক সেন্টিমিটার, তার মানে 3 বার 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 3 বার 100 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে আয়তন। তাহলে ঘনত্ব ρ = m/v, m হলো 1.25 আর আয়তন হবে 1200 কে 3 বার 100 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা আয়তন। এরপরে ঘনত্ব বের করো, 833.33 কেজি পার মিটার। রেট মার্ক করা যেগুলো সেটা উত্তর। 3 নাম্বার, জর্ডানের ডেড সি এর ঘনত্ব এত কেজি পার লিটার হলে 1 কেজি পানির আয়তন কত? একই সূত্র, ρ = m/v, ρ = m/v, তাহলে m কি হবে? ρ ডিভাইড বাই m, ρ = m/v। সেখান থেকে আয়তন v বের করবে, তাহলে v কি হবে? m ডিভাইড বাই ρ। তাহলে m হলো 1 কেজি, এটা তো ঠিকই আছে। v রো জানতে হবে। এখানে কেজি পার লিটার দেয়া আছে, বলেছিলাম কেজি পার লিটারকে কেজি পার মিটার কিউব বানাতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তার মানে এটাকে 1000 দিয়ে গুণ করলে হবে 1240। তার মানে 1/1240। সূত্রটা হলো ঘনত্ব ρ = m/v। v বের করতে হলে m ডিভাইডেড বাই রো। m হলো 1 কেজি আর রোটা দেয়া আছে কেজি পার লিটারে। এখানে মিটার কিউব, কেজি পার মিটার কিউব বানাতে গেলে 1000 দিয়ে গুণ করবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে 1240, তাহলে 1/1240 করলে যেটা হয় এই ক নাম্বার হয়, এত মিটার কিউব। 4 নাম্বার যেটা বলেছি, কেরোসিনের কত গভীরতায় চাপ 1 অ্যাটমসফিয়ার হবে? তার মানে চাপের সূত্র, যেহেতু তরলের ক্ষেত্রে চাপ বলেছে P = h/g, P = h/g, h বের করবে। তাহলে রো তো কেরোসিনের ঘনত্ব হলো 800, রো হলো 800। সূত্রটা খেয়াল করো, P = h/g, h বের করবে, P জানতে হবে, রো জানতে হবে, জি জি তো এমনিতেই জানো 9.8, রো হলো কত? কেরোসিনের 800। আর পি 1 অ্যাটমসফিয়ার। এখন অ্যাটমসফিয়ার তো আমাদের এসআই একক না, এসআই একক বানায় নিতে হবে। এই জন্য 1 অ্যাটমসফিয়ার তোমাদের সূত্রগুলো প্রথমে লিখে দিয়েছিলাম, যে শর্তগুলো কিভাবে অ্যাটমসফিয়ারকে প্যাসকেল বানানো হয়। 1 অ্যাটমসফিয়ার হলো 101, 101.325 × 10⁻³ তাহলে সূত্রটা হলো P = h/g। P হলো 1 অ্যাটমসফিয়ার মানে 101.325, মানে 101.325 × 10⁻³ সমান h বের করবে, h ইন্টু রো এর মান হবে 800 কেরোসিনের জন্য, g এর মান 9.8। এখান থেকে h এর মান বের করো, এই 12.92 এত মিটার হয়। এরপরে দেখো 5 নাম্বার যেটা বলেছি, একটি কাঠের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব হলে কাঠটির কত অংশ পানিতে ডুবে থাকবে? এটা জানো যে বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করলে যা আসবে অতখানি ডুবে থাকে। তাহলে বস্তুর ঘনত্ব 500 আর পানির ঘনত্ব কত? 1000। 500কে 1000 দিয়ে ভাগ করলে 0.5 আর পার্সেন্টেজ করলে 50%, তার মানে 50% ডুবে থাকবে। বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে অতখানি পানির নিচে থাকে, তাহলে 50%। বস্তুর ঘনত্ব 500 আর পানির ঘনত্ব 1000, ভাগ করে 0.5 পার্সেন্টেজ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে 50। 10 কেজি ভরের একটি
বস্তু নদীর পানিতে সেটি অর্ধেক ভাসে। যেহেতু একটা বস্তু অর্ধেক ভাসার শর্তটা কি, তারপরে বস্তুটার ঘনত্ব 500, পানির ঘনত্ব 1000, তাহলে বস্তুর ঘনত্ব অবশ্যই কি হবে, 500 হবে। কারণ অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসা মানে হলো বস্তুটার ঘনত্ব তরলের ঘনত্বের অর্ধেক। তার মানে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে বস্তু পানির ঘনত্ব 1000, বস্তু যেহেতু অর্ধেক ভাসে তাহলে বস্তুর ঘনত্ব হবে কত, 500। তাহলে বস্তুর ঘনত্ব 500। এখন এই 500 ঘনত্বের বস্তুটা সমুদ্রের পানিতে কতটুকু ভাসবে। এখন সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে, এটা আমরা জানি কতটুকু ভাসবে বা ডুববে, সেটা বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করবে। তাহলে অর্ধেক ভাসে, এটি দিয়ে বুঝতে পেরেছো বস্তুর ঘনত্ব কত, পানির ঘনত্বের অর্ধেক মানে 500। এখন বস্তুর ঘনত্ব 500, সমুদ্রের পানির ঘনত্ব কত, 1030। তাহলে 500কে 1030 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে তাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বানাবে। কিন্তু অতটুকু তো পানির নিচে থাকে, তোমাকে বলেছে কতটুকু পানির উপরে থাকবে, তাহলে পার্সেন্টেজ যেটা আসবে সেটা থেকে 100 বিয়োগ করলে পার্সেন্টেজ হবে। অনেকের হয়তো এই খ নাম্বারটা দিয়েছো, যারা দিয়েছো তারা খেয়াল করো, তুমি বস্তুর ঘনত্ব 500 আর সমুদ্রের পানির ঘনত্ব 1030 ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হলো এতখানি ডুবে থাকবে। তোমাকে বের করতে বলছে কতটুকু ভাসবে, তার মানে পার্সেন্টেজের দিক থেকে 100 থেকে এইটা বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটা, তার মানে 51.46% এতটুকু ভাসবে। কোনো 1 কেজি ভরের সোনার মুকুটের বাতাসে ও পানিতে, এটা আসলে কোশ্চেনে আমি মানটা যেটা দিয়েছি একটু ভুল আছে, এটা তোমরা ঠিক করে নিও। 9.8 নিউটন আর 9.4 নিউটন হবে। এখন বলা হয়েছে এটার মুকুটের ঘনত্ব কত। ঘনত্ব বের করার সূত্র কি, রো ইকুয়াল টু এম বাই বি। কিন্তু এখানে ভর দেয়া আছে কিন্তু ঘনত্বটা দেয়া নেই, আয়তনটা দেয়া নেই। এই জন্য প্লবতা বল, বাতাসে ওজন আর পানিতে ওজন বিয়োগ করলে কি প্লবতা বল পাবে। তাহলে প্লবতা বল 9.8 বিয়োগ 9.4, তার মানে 0.4। প্লবতা বল সমান 0.4। প্লবতা বলের সূত্র কি, ভি রো জি। ভি রো জি সমান 0.4। তাহলে ভি বের করবে, রো হলো 1000, জি এর মান 9.8, এখান থেকে ভি বের হবে। এরপরে তুমি ঘনত্ব বের করো, ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এম হলো 1 কেজি আর ভি যেটা বের করেছো। আবার বলি, বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করবে, 9.8 থেকে 9.4 বিয়োগ করলে যেটুকু থাকবে এটুকু হলো কি প্লবতা বল বা হারানো ওজন 0.4। প্লবতা বল ভি রো জি সমান 0.4। এখান থেকে ভি বের করবে, রো হলো 1000, জি এর মান 9.8 দিয়ে ভাগ করে দিলে ভি বের হবে। এরপরে ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এম 1 কেজি আর ভি যেটা বের করেছে, তাতে ক নাম্বারটা হয়। 8 নাম্বার, ভর একই হলে নিচের কোনটির আয়তন বেশি। ভর যদি একই হয় তাহলে আমরা জানি ভরের সাথে আয়তনের সম্পর্ক কি, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। ভর যদি সমান হয় তাহলে যার আয়তন বেশি সেটা ঘনত্ব কম। এখন এখানে বলেছে ভর একই হলে নিচের কোনটির আয়তন বেশি হবে, তার মানে ঘনত্ব যার বেশি তার আয়তন রো ইকুয়াল টু কি, এম ডিভাইডেড বাই ভি। রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম ডিভাইডেড বাই ভি হলে, এম যদি একই হয়, ভর একই হলে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক হয় উল্টোটা। তার মানে যার ঘনত্ব বেশি তার আয়তন কম, যার ঘনত্ব কম তার আয়তন বেশি। কোনটির আয়তন বেশি, তার মানে এখানে সবচেয়ে ঘনত্ব, সোনার ঘনত্ব 19,300, পারদের ঘনত্ব কত, 13,600, পানির ঘনত্ব 1000, কাঠের ঘনত্ব কি 500। তার মানে 8-এর ক উত্তর হবে। এটা আসলে ঘ না, হবে না, ক হবে কাঠ। আবার খেয়াল করো, ভর একই হলে নিচের কোনটির আয়তন বেশি। আয়তন বেশি বের করতে বলেছে, ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। ভর যদি সমান হয় তাহলে যা আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি, ভাগাকারে থাকে, তার মানে ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব বেশি হলে আয়তন কমে যাবে। এর ভিতরে কাঠের ঘনত্ব সবচেয়ে কম 500, তাই কাঠের আয়তন বেশি হবে। এই 8 নম্বরের ক উত্তর হবে, ঘ হবে না, ক হবে। একটু খেয়াল করে নিবি, ক, 8-এর ক। তরলে নিমজ্জিত বস্তুর ওজন কমে কেন, প্লবদ্ধমুখী বলের কারণে বা প্লবতা বলের কারণে, যেটাই লেখো। 10 নম্বর, তরল পদার্থের কোন বিন্দুতে চাপের মান নির্ভর করে। তরলের চাপের মান সূত্রটা কি, পি ইকুয়াল টু এইচ রো জি। পি ইকুয়াল এইচ রো জি, তার মানে এইচ এর উপর গভীরতার উপর নির্ভর করে, রো ঘনত্বের উপর নির্ভর করে, জি অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে। তার মানে তরলের পরিমাণের উপর নির্ভর করে না, 1 আর 3। একই গভীরে নিচের কোন তরলের চাপ বেশি হবে। একই গভীরে তরলের ক্ষেত্রে চাপ কি, পি ইকুয়াল টু এইচ রো জি। মানে তরলের চাপ এইচ, গভীরতা রো, অভিকর্ষ ত্বরণ জি, রো ঘনত্ব জি, অভিকর্ষ ত্বরণ, এগুলোর উপর নির্ভর করে। একই গভীরে যদি হয় তাহলে এইচ একই থাকবে, এইচ এর উপর নির্ভর করবে না, বাকি থাকবে রো, তার মানে ঘনত্বের উপর নির্ভর করে, জি তো এমনিতে 9.8 হয়। তার মানে একই গভীরে কোনো তরলের চাপের মান শুধুমাত্র ঘনত্বের উপর নির্ভর করে, যার ঘনত্ব বেশি তার চাপও বেশি। একই গভীরতায় যে তরলের ঘনত্ব বেশি তার চাপ বেশি। কেরোসিনের ঘনত্ব 800, নদীর পানি আর পুকুরের পানির ঘনত্ব সাধারণত 1000 থাকে। তাহলে সমুদ্রের পানির ঘনত্ব জানি 1030।
তার মানে একই গভীরে নিচের কোন তরলের চাপ বেশি হবে, যেই তরলের ঘনত্ব বেশি সেই তরলের চাপ বেশি। সমুদ্রের পানির ঘনত্ব বেশি, তাই সমুদ্রের পানির চাপ বেশি। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমণ্ডলীয় চাপ কত? সাধারণত আমাদের ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো ৭৬ সেন্টিমিটার অথবা ওই যে ১০১.৩২৫ 10³ প্যাসকেল। এটা হলো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। যখন এভারেস্টের চূড়ায় যায় তখন হিসাব করে দেখা গেছে যে যতই উপর দিকে যাওয়া যায় বায়ুমণ্ডলের চাপ তত কমতে থাকে, এবং এভারেস্টের চূড়ায় গেলে বায়ুমণ্ডলের চাপ 30% হয়ে যায়। তার মানে ৭৬ সেন্টিমিটার ভূপৃষ্ঠে এভারেস্টের চূড়ায় গেলে হয় 30%, তাহলে ৭৬ ইন্টু 30% করলে যা হয়, 30% তো বুঝতেই পারো, 30/100, তাহলে ৭৬ ইন্টু 30/100 করলে যেটা হয় এত হবে বায়ুমণ্ডলের চাপ। অনেক সময় এটা আসে কতটুকু কমে যায়, তাহলে ৭৬ থেকে এইটা 22.8 বিয়োগ করলে যা আসবে অতখানি কমে যাবে। তাহলে এভারেস্টের পর্বতশৃঙ্গের উপর বায়ুমণ্ডলের চাপ হলো ভূপৃষ্ঠের চাপের 30%, তাহলে ৭৬ এর 30% করলে যেটা হয় এতখানি হবে চাপ। আর কতটুকু কমে যায়, ৭৬ থেকে এটা বিয়োগ করলে এতখানি কমে যাবে। পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গ মিটারে বায়ুমণ্ডলীয় চাপ কত? 10⁵ নিউটন, যেটা 100, এইটা মুখস্থ, 10⁵ নিউটন ধরা হয়। ml পাওয়ার অন t-2 এর নিচের কোন রাশির মাত্রা? এখানে সবগুলো রাশির ঘনত্ব বের করে, মাত্রা বের করে তোমাকে দেখাতে হবে। এখানে চাপের ক্ষেত্রে হয় এই মাত্রাটা, চাপের তোমরা বের করে দেখো চাপ। 15 নাম্বার 1 প্যাসকেল বলতে 1 প্যাসকেল P = F/A, তার মানে F/A বল এবং ক্ষেত্রফল ভাগ করলে 1 হতে হবে। দেখো প্রথমে 1 বলেছে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে সবগুলোই ঠিক 1 প্যাসকেল হয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? 1.25 10⁻15 মিটার, এটা বইয়ে দেওয়া আছে, মুখস্থ এমসিকিউ। ঘনত্ব নির্ভর করে, ঘনত্ব ρ = m/v, m মানে ঘনত্ব ভরের উপর নির্ভর করে, m/v, ρ = m/v, তার মানে ভরের উপর নির্ভর করে, v আয়তনের উপর নির্ভর করে, আবার আয়তন কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর, কারণ তাপমাত্রা বাড়লে যে কোনো জিনিসের আয়তন বেড়ে যায়, তাপমাত্রা কমলে আয়তনও কমে যায়। তার মানে ঘনত্ব বস্তুর উপাদানের উপর নির্ভর করে, কারণ উপাদান হলো গিয়ে তার ভরের কারণে, আর বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঘনত্ব ρ = m/v, ঘনত্ব m এর উপর ভরের উপর নির্ভর করে, মানে উপাদানের উপর নির্ভর করে, আর v আয়তনের উপর নির্ভর করে, আবার আয়তনটা কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর, তার মানে 1 আর 2। এরপরে দুইটি বস্তুর আয়তন সমান হলেও, দুইটি বস্তুর যদি আয়তন সমান হয়ে যায় তার মানে ঘনত্বটা শুধুমাত্র ভরের উপর নির্ভর করে, তাই ঘনত্বের সাথে তখন ভরের সম্পর্ক কি? সমানুপাতিক, কারণ ρ = m/v, v যদি সমান হয়ে যায়, ρ সমানুপাতিক m, তার মানে আয়তন সমান হলে ভর শুধুমাত্র, ঘনত্ব শুধুমাত্র ভরের উপর নির্ভর করে। তাহলে যার ঘনত্ব বেশি সেটা ভারী হবে, অর্থাৎ ঘনত্ব বেশি ভরও বেশি, ঘনত্ব কম সেটার ভরও কম বা হালকা, তার মানে 1 আর 3। আকাশে বেলুন উড়ানোর জন্য ব্যবহৃত, আকাশে বেলুন উড়ানোর জন্য কোনটি ব্যবহৃত? সাধারণত যেই গ্যাসগুলো হালকা সেই গ্যাসগুলো ব্যবহার করা হয়, তাই সাধারণত হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু হিলিয়াম গ্যাসগুলো এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো ব্যবহার করে যাতে কোনো বিক্রিয়া অংশগ্রহণ না করতে পারে, কিন্তু হিলিয়াম গ্যাসের দাম বেশি, যার কারণে এটা ব্যবহার করা হয় না। এই জন্য এখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে, কখনো কখনো মিথেন গ্যাস ব্যবহার করে, কিন্তু হাইড্রোজেন আর মিথেন দুইটাই অনেক দাহ্য পদার্থ, এই জন্য এটা অনেক বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে এগুলো ব্যবহার করে। তাহলে হিলিয়াম, হাইড্রোজেন, মিথেন সবগুলোই ব্যবহার করে, কিন্তু সবচেয়ে ভালো হলো হিলিয়াম গ্যাস ব্যবহার করা। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব কত? এটা ঘনত্ব বের করবে, রো ইকুয়াল টু m/v। হাইড্রোজেন পরমাণুতে শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন, ইলেকট্রন তো থাকে না হাইড্রোজেনের, একমাত্র হাইড্রোজেন পরমাণু যার ইলেকট্রন থাকে না। তাহলে একটা প্রোটনের ভর কত? 1.673 × 10⁻24, -24 কিন্তু গ্রাম, কেজি বানালে -27 কেজি। আর নিউক্লিয়াসের আয়তন বের করে নিবে, v = 4/3πr³, v = 4/3πr³। আর ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা পড়েছি 1.25 10⁻15, তাহলে v বের করবে, v = 4/3πr³, 4/3πr³ 1.25 10⁻15 এর উপরে কিউব। এরপরে ঘনত্ব বের করবে, ρ = m/v, m কত? 1.673 10⁻27 ডিভাইড বাই যে আয়তনটা বের করেছে, তাতে এই রকমের আয়তনটা ঘনত্বটা হয়। কোন পুকুরের তলদেশে এত প্যাসকেল চাপ হলে ওই পুকুরের গভীরতা কত? সূত্রটা হলো P = h ρg, P = h ρg, P এখানে 29.4 কিলো প্যাসকেল দেওয়া আছে, কিলোকে প্যাসকেলকে প্যাসকেল বানানোর জন্য 1000 দিয়ে গুণ করবে। তাহলে তরলের জন্য প্রথমত হিসাব করবে তাপ P = h ρg, P হলো 29.4 × 1000 সমান h বের করবে, রো পুকুরের পানির ঘনত্ব 1000, রো
এইচ রো জি, এইচ ইন্টু রো 1000, জি এর মান 9.8, এখান থেকে এইচ বের করো। পি ইকুয়াল টু এইচ রো জি, এইচ এর মান যেটা দেওয়া আছে এটাকে 1000 দিয়ে গুণ করলে প্যাসকেল বানাবে, সমান এইচ রো হলো 1000, জি এর মান 9.8, করে দেখো 3 মিটার হয়। 1 মিটার কিউব আয়তনের কঠিন বস্তুকে পানিতে ডুবলে প্লবতা বলের মান কত হবে? প্লবতা বলের মান কত? প্লবতা বলের সূত্র কি? ভি রো জি। বি হলো আয়তন, আয়তন বলেছে 1 মিটার, ভি 1, রো পানি 1000, জি এর মান 9.8, তার মানে 1 গুণন 1000 ইন্টু 9.8 গুণ করলে খ নাম্বারটা হয়। স্থির তরলের কোনো বস্তুকে ছেড়ে দিলে একই সাথে কয়টি বল কাজ করে? একই সাথে দুইটা বল কাজ করে, অর্থাৎ উপরের পানি থেকে নিচের দিকে বল প্রয়োগ করে, নিচের পানি থেকে উপরের দিকে বল প্রয়োগ করে। একটি কঠিন বস্তুকে তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকলে যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে তাহলে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান হয়, অথবা বস্তু যতখানি পানি অপসারণ করে আর বস্তুর নিজের ওজন সমান। তাহলে বস্তু ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান। আর প্লবতা বল ক্রিয়া করে না, প্লবতা বল সবসময় ক্রিয়া করে বস্তুর উপরে। এক ক নাম্বারটা 1 আর 2। কোনটি দিয়ে নির্দিষ্ট আকার তৈরি করা যায়? প্লাজমা সাধারণত নির্দিষ্ট আকার থাকে না, আকার তৈরি করা যায় চৌম্বক ক্ষেত্র দিয়ে। কোয়ার্ক তৈরি হয়, কোয়ার্ক সাধারণত জানো পরমাণু তৈরি হয় কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। নিউট্রন আবার পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তৈরি হয় কি দিয়ে? নিউট্রন আর প্রোটন দিয়ে। এই নিউট্রন আর প্রোটন কি দিয়ে তৈরি? নিউট্রন আর প্রোটন যেটা দিয়ে তৈরি সেগুলোকে বলা হয় এখানে নিউট্রন আর প্রোটন দিয়ে তৈরি। এখন এই যে নিউক্লিয়াস আবার কি দিয়ে তৈরি? কোয়ার্ক, যেগুলো আছে কোয়ার্ক নিউক্লিয়াসের যেটা তৈরি, নিউক্লিয়াস তৈরি হয় কি? কোয়ার্ক দিয়ে। তাই কোয়ার্ক তৈরি হয় ইলেকট্রন আর নিউট্রন দিয়ে। 1 আর 3। স্ট্রিং তৈরি হয়, এবার এই কোয়ার্ক আবার তৈরি হয় কি দিয়ে সেটা দিয়ে বলা হচ্ছে কোয়ার্ক, অর্থাৎ এখানে পরমাণুদের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে। আমরা তো সারি ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি, ইলেকট্রন প্রোটন নিউট্রন কি দিয়ে তৈরি এগুলোর কথা বলেছে, নিউট্রন আর প্রোটন দিয়ে তৈরি হলো কোয়ার্ক। কোয়ার্ক আবার কি দিয়ে তৈরি? স্ট্রিং দিয়ে তৈরি। স্ট্রিং কি দিয়ে তৈরি? এরকম আর কি উপাদানগুলো। এরপর স্ট্রিং কি দিয়ে তৈরি হয়? ইলেকট্রন এবং কোয়ার্ক দিয়ে। প্লাজমা কি? অতি উচ্চ তাপে আয়নিত গ্যাস, নির্দিষ্ট আকার ও আয়তনহীন পদার্থের চতুর্থ অবস্থা। আমরা জানি কঠিন, তরল আর বায়ু 3টে অবস্থা, আর প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। 4 নাম্বারটা ঠিক। প্লাজমা থাকে, প্লাজমা কোথায় থাকে? টিউবলাইটে থাকে, নিয়ন লাইটে থাকে, নক্ষত্রে থাকে, এগুলো প্লাজমা থাকে। এরপরে বিদ্যুৎ চমকায় যখন আকাশে তখনও সেখানে কি হয়? প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। নিউটন পার মিটার স্কয়ার একটি কি? নিউটন পার মিটার স্কয়ার তো বুঝতে পারো, এটা প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল একই। এটা চাপের একক, পীড়ন বিকৃতির অনুপাতের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, সবগুলোই ঠিক। কারণ পীড়ন আর বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। 9 এ যারা আছে তাদেরকেও বুঝতে অসুবিধা হতে পারে, তোমাদের এই লেকচারটা আমি দিব দু এক দিনের ভিতরেই, কারণ এই পীড়ন বিকৃতির অংশটা তোমাদের পড়াইনি। এখানে 4টাই ঠিক। একক নেই কোনটির? কর্মদক্ষতার একক নেই, কাজ ক্ষমতা শক্তি আগেই পড়ে আসছো, বিকৃতির কোনো একক থাকে না, আমরা পড়াবো পরে, এখন মুখস্থ করে নিবে, বিকৃতির একক থাকে না। 1 আর 2। নিচের কোনটি ইয়ং মডুলাস সবচেয়ে বেশি? বইয়ের বড় একটা ছক দেওয়া আছে, ইয়ং মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক একই। হীরার ইয়ং মডুলাস সবচেয়ে বেশি, বই দেখে, অর্থাৎ যেই বস্তু যত বেশি শক্ত তার ইয়ং মডুলাস বেশি। ইয়ং মডুলাস দিয়ে কোনো একটা বস্তুর কাঠিন্য নির্দেশ করে, যেটা বেশি শক্ত বা কঠিন সেটার ইয়ং মডুলাস বেশি। একটি হাইড্রোলিক প্রেসের বড় ছোট ব্যাসের অনুপাত দেওয়া আছে, এটা তো জানো F2/F1 সমান A2/A1। ব্যাস অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা পাই আর স্কোয়ার, পাই আর টু স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা বের করে নিব। এখানে 1800 নিউটন হয়, তোমরা বের করে দেখো। একটি এত মিলিমিটার ব্যাসের তার এত জুলে পীড়ন কথায় বলেছি, পীড়ন পি ইকুয়াল টু এফ বাই এ। পীড়ন আর চাপ অনেকটা একই রকমের, পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হলো 98 নিউটন, এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এখানে 1 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে কত? 0.5 মিলিমিটার, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। এরপরে ওইটাকে কি করবে? মিলিমিটারকে মিটার বানানোর জন্য 1000 দিয়ে ভাগ করে তারপরে ক্ষেত্রফল বের করে। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ, এফ দেওয়া আছে, পাই এ বের করবে কি হবে? পাই আর স্কোয়ার, পাই তো জানোই, আর এখানে 0.5 তাকে 1000 দিয়ে ভাগ করে মিটার বানাবে, তারপরে ভাগ করে দেখো এই রেজাল্ট আসবে। তাহলে প্রথম সূত্র পি ইকুয়াল টু এফ বাই এ, এফ তো পেয়েছো, এ কত হবে? পাই আর স্কোয়ার, আরটা কত হবে? 0.5 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ করে মিটার বানাই করবে, এই রেজাল্ট আসে। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে কোনটি হবে? এটা তোমাদের বলেছিলাম। পারদ স্তম্ভের উচ্চতা বাড়া মানেটা হলো গিয়ে কি? বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাওয়া। বায়ুমণ্ডলের চাপ বা বায়ুমণ্ডলের ওজন বেড়ে যায়, বায়ুমণ্ডলের ওজন বেড়ে যায়। পারদ স্তম্ভের উচ্চতা বাড়া মানে কি? বায়ুমণ্ডলে ও বায়ুর ওজন বেড়ে যায়। বায়ুর ওজন বেড়ে যায় কখন? বায়ুতে যদি জলীয় বাষ্প কমে যায়, কারণ জলীয় বাষ্পটা হালকা, তার মানে জলীয় বাষ্প যদি কমে যায় তার মানে সেখানে কি হবে? বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমে যায়, মানে আবহাওয়া শুষ্ক থাকে। 4 নাম্বারটা। এরপরে খেয়াল করো, যে ক্রিটিক কোশ্চেনটা তোমাদের দিয়েছিলাম এটা তো তোমাদের কাছে আসি, যারা আজকে এটাই অংশটুকু নতুন করে দেখতেছো তারা অবশ্যই তুলে নাও, তারপরে কোশ্চেনগুলো দেখে নাও।
প্রথমে বলেছিলাম আপেলের ঘনত্ব নির্ণয় করো, দ্বিতীয়টা বলেছিলাম আপেলের সর্বোচ্চ বিভব শক্তি নির্ণয় করো, 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি নির্ণয় করো, কোথায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে, আপেলটি ভূমিতে কত গতিশক্তি আঘাত করবে, ইঁদুরের পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, কে আগে আপেলটি নিতে পারবে, চলার পথে ইঁদুর ও বিড়াল কতবার মিলিত হবে। আচ্ছা, একটা কোশ্চেন এখানে ছিলাম 2 সেকেন্ডে যান্ত্রিক শক্তি নির্ণয় করে, না 2 সেকেন্ড হবে না, কথাটা 1 সেকেন্ড হবে। এখন আমরা কোশ্চেনে আসি। প্রথম যে কোশ্চেনটা বলেছি ঘনত্ব নির্ণয় করো, আমরা জানি ঘনত্বের সূত্র রো ইকুয়াল টু এম বাই ভি। এম বস্তুটার ভর দেওয়া ছিল, মানে আপেলটার ভর দিয়েছিল 250 গ্রাম, কেজি বানিয়েছে 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করলে 0.25। আর ভি আয়তন তো দেওয়া ছিল, কিন্তু এখানে সিসি দেওয়া ছিল, কিউবিক সেন্টিমিটারকে 3 বার 1000 দিয়ে ভাগ করবে। তোমরা ভাগ করলে এরকম হতে পারে 1.88 10 টু দি পাওয়ার -5। মূলত একই কথা, ক্যালকুলেটর যেটা আসে রেজাল্টটা দেখো এরকম হবে, ঘনত্ব 13297.87 আর ঘনত্বের একক জানো কেজি পার মিটার কিউব। 2 নম্বর বলেছি বিভব শক্তি নির্ণয় করো, বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজিএইচ। আপেলটার ভর জানো, জি এর মান তো 9.8, এইচ হলো উচ্চতা, আপেলটা কত 10 মিটার উপরে ছিল, সর্বোচ্চ উচ্চতা 10 মিটার। এখান থেকে আমরা বিভব শক্তি বের করেছি, গুণ করো 24.5। মিলিয়ে নাও যারা করেছো হয়েছে কিনা। 3 নম্বর বলেছি কি 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি নির্ণয় করো। যান্ত্রিক শক্তি বের করতে হলে আমাকে গতি শক্তি আর বিভব শক্তি বের করতে হবে। গতি শক্তি বের করতে হলে 1 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। আমরা বেগ বের করতেছি, পরন্ত বস্তু v ইকুয়াল টু u প্লাস gt, u তো যেহেতু 0, g এর মান 9.8 আর t এর মান 1 সেকেন্ড, তাহলে বেগ পেলে v 9.8। এখন গতি শক্তি বের করলাম হাফ এম বি স্কয়ার, m হলো কি আপেলের ভর 0.25 আর v তো বের করেছে 9.8, গুণ করে দাও এত জুল। বিভব শক্তি বের করতে হলে উচ্চতা বের করতে হবে 1 সেকেন্ড পরে। আমরা জানি উচ্চতা সরাসরি বের করা যায় না, গতির সমীকরণ দিয়ে দূরত্ব বের করতে হয়। তাহলে সময় দেওয়া আছে এমন সূত্রে দূরত্ব s ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। পরন্ত বস্তুর ঘনত্ব আদিবেগ 0, g এর মান 9.8, 1 সেকেন্ড পর 4.9, এটা হলো আমার দূরত্ব। তাহলে উচ্চতা কত হবে, 10 থেকে 4.9 বিয়োগ করলে যা আসে 5.1 মিটার। এখন বিভব শক্তি বের করি mgh। m জানো 9.25, g 9.8 আর উচ্চতা কত, এখানে 4.9 হবে না, 5.1 হবে, এটা ভুল আছে কিন্তু রেজাল্ট এটি হবে, এটা ভুল হয়েছে, এখানে 5.1 হবে। খেয়াল করো ইপি ইকুয়াল টু এইচ এর মান কত হবে 5.1, 4.9 না 5.1, তাহলে এত জুল যোগ করে দেখো 24.5। এটা রেজাল্টটা ঠিক আছে, কিন্তু এখানে 5.1 হবে। এরপরে যেটা বলেছি যে ভূমিতে আঘাত করার সময় গতিশক্তি কত হবে, তাহলে বেগ বের করতে হবে। সময় দেয়া নাই এমন সূত্র হলো বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g's। এই সূত্র দিয়ে আমাকে বেগ বের করতে হবে। আদি পরন্ত বস্তুর জন্য আদি বেগ 0। আচ্ছা, কোথায় গতিশক্তি বিয়োগ শক্তি এক তৃতীয়াংশ হবে, সেক্ষেত্রে তো গতিশক্তি আর বিয়োগ শক্তি বের করতে হবে, 4 নম্বর অঙ্কটা। তাহলে আগে বেগ বের করতেছি 2g, আর এটা তো ধরে নিতে হবে দড়ি x মিটার উচ্চতায় অথবা 10 - x মিটার দূরত্বে গতিশক্তি বিয়োগ শক্তির ওই যে কোশ্চেনটা বলেছে অন তৃতীয়াংশ, অন থার্ড হবে। তাহলে বেগ বের করো বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g's। তুমি বলেছো দূরত্ব, আর এখানে ধরার ক্ষেত্রে খেয়াল রাখবো আমরা যেটাকে আমরা দূরত্ব বলবো সেটাকে আমি গতিশক্তির মধ্যে বসাবো, যেটাকে আমি উচ্চতা বলবো সেটা আমি বিভব শক্তির মধ্যে বসাবো, এই জিনিসটা যেন ভুল না হয়। তাই আমি দূরত্বটা বলেছি 10 - x আর উচ্চতা বলেছি x মিটার, জন্য আমি গতিশক্তির মধ্যে দূরত্বটা বসাচ্ছি 10 - x, আর ইউ তো 0 হয়ে গেল। তাহলে এখান থেকে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ভি এর মানটা একবারে বসাইছি 2g 10 - x, তার মানে 2 2 কাটে mg 10 - x। বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, এই ছিল উচ্চতা। আমরা বলে দিয়েছি কোশ্চেনে ধরার সময় যে x মিটার উচ্চতা এই ঘটনাটা হবে, এজন্য mgx। আর এই অঙ্কে বলেছিলাম যে এই টাইপের অঙ্কে m আর g এর মান বসাবে না, ক্যালকুলেশন সহজ হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ, যার সাথে র থাকবে তার সাথে ওয়ান থার্ড থাকবে। তাহলে ইপি এর মান mgx ওয়ান থার্ড, ইপি এর মান mg 10 - x। উভয় দিক থেকে mg টা কাটা দিতে পারো, এই 3 টাকে বাম দিকে নিয়ে আসলাম, 3x ইকুয়াল টু কত 10 - x, x টা বাম দিকে আনলে 4x সমান 10, তার x এর মান 2.5 মিটার। পরটা ভূমিতে কত গতিশক্তি আঘাত করবে, তার মানে ভূমিতে আসতে গেলে আমাকে বেগ বের করতে হবে, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g's। তাই 10 ভূমিতে আসতে গেলে 10 মিটার নিচে নামতে হবে, তাই 10 মিটার নিচে নামলে তোমার বেগ হবে 196, এটা হলো ভি স্কয়ারের মান। তাহলে গতিশক্তি হাফ এম বি স্কয়ার, হাফ এম বসিয়েছো আর বি স্কয়ারের মান 196, 24.5 জুল। পরটা বলেছিলাম যে ইঁদুরের পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। পঞ্চম সেকেন্ড আমরা জানি, পঞ্চম সেকেন্ড হলো পঞ্চম সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ড বের করে বিয়োগ করতে হবে। তাহলে পঞ্চম সেকেন্ডের দূরত্বকে আমরা বের করি, যেহেতু সময় দেওয়া আছে এই জন্য দূরত্ব বের করার সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইঁদুরটা স্থির অবস্থা ছিল, আদিবেগ 0, হাফ ইঁদুরের ত্বরণ হলো 0.5 আর টি এর মান হলো 5 সেকেন্ড। আমরা দূরত্ব বের করতেছি, পঞ্চম সেকেন্ড মানে 5 সেকেন্ডের দূরত্ব আর 4 সেকেন্ডের দূরত্বের বিয়োগফল। এখন 4 সেকেন্ডের দূরত্ব বের করে এটাকে 2 ধরেছি, ইউ তো 0, হাফ একই জিনিস, শুধুমাত্র টি এর মান 4 হবে।
দূরত্ব বের করেছো, এটা হলো 5 সেকেন্ডের দূরত্ব, এটা হলো 4 সেকেন্ডের দূরত্ব, বিয়োগ করে দিলে হবে পঞ্চম সেকেন্ডের দূরত্ব। এস 50 লিখেছে, পঞ্চম সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিলে যা হবে। এরপরে যেটা বলেছি, ইঁদুর বিড়ালটাকে কে আগে খাবারটা নিতে পারবে, তাহলে সময় বের করবে। তা সময় বের করার সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা ত্বরণ দেয়া আছে। তাহলে এস 120 মিটার, কারণ ইঁদুর থেকে ফলটার দূরত্ব হলো 120 মিটার। ইঁদুরের স্থির অবস্থা থেকে আদিবেগ 0, হাফ, ত্বরণের মান 0.5 আর টি স্কোয়ার। এখান থেকে আমরা ভাগ করলে 0.25, এরপরে 120কে 0.25 দিয়ে ভাগ করো, তারপর রুট ওভার করে দাও, 21.91 সেকেন্ড। আর বিড়ালটা যেহেতু সমবেগে চলে, বিড়ালের ক্ষেত্রে সূত্রটা কি হবে, এস ইকুয়াল টু ভিটি। আর বিড়াল থেকে খাবারের দূরত্ব কত হবে, 50টা বিয়োগ করা, তো বিড়ালটা তো ইঁদুরটা 50 মিটার পিছনে ছিল, তাহলে বিড়ালটা থেকে দূরত্ব 70 মিটার, 70 সমান, আর বিড়ালের বেগ হলো 2, তাহলে টি এর মান কত, 35 সেকেন্ড। তাহলে বিড়ালের লাগে 35 সেকেন্ড, ইঁদুরের লাগে 21 সেকেন্ড। তাহলে যেহেতু ইঁদুরের কম সময় লাগে, তাই ইঁদুরটি আগে ফল সংগ্রহ করতে পারে। এরপর যেটা দেখো, এখানে যে অংশটা দেয়া আছে, ইঁদুর আর বিড়ালের মাঝখানের দূরত্ব 50 মিটার, কখন এটা ধরতে পারবে, ইঁদুর আর, ধরে নিলাম যে ইঁদুর আর বিড়াল এই জায়গায় এসে তারা মিলিত হবে, এই জায়গাটা এসে মিলিত হবে, তাহলে এই জায়গাটার দূরত্ব আমি ধরে নিলাম এক্স, তাহলে বিড়াল ইঁদুর থেকে দূরত্ব কত হবে, 50 প্লাস এক্স। এখন আমরা ইঁদুরের ক্ষেত্রে একটা সমীকরণ বের করবো, বিড়ালের ক্ষেত্রে একটা সমীকরণ বের করবো। আমরা ধরি বিড়াল এক্স মিটার দূরে এবং ইঁদুর 50 প্লাস এক্স মিটার দূরে, টি সময় পর গিয়ে মিলিত হবে। তাই ইঁদুরের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাই ইঁদুরের ক্ষেত্রে দূরত্ব কত, 50 প্লাস এক্স, ইঁদুরের আরবেগ 0, হাফ, এর মান 0.5 টি স্কোয়ার, টি এর মান বের করতে হবে। এরপরে বিড়ালের ক্ষেত্রে বিড়াল সমবেগে চলে, এস ইকুয়াল টু ভিটি, এস এর মানটা হলো আমার কত, এক্স, আর টি এর মানটা তো বের করতেই চাই। এই এক্স এর মান এখন এই সমীকরণে বসাবো, বসানোর পরে এক থেকে নিয়ে আসি 0.25 টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 50 ইকুয়াল টু 0। 0.25 দিয়ে সবগুলোকে ভাগ করে দিব, কারণ মিল টার্ম করতে গেলে 0.25 মানে টি স্কোয়ার, মানে স্কোয়ারের সংখ্যার সাথে দশমিক থাকলে অসুবিধা, এই জন্য সবগুলোকে 0.25 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করলে এই রেজাল্ট হয়। এবং এটাকে দিকের সমীকরণ করতে হয়, মিল টার্ম করা যায় না। এখানে এ এর মান অর্থাৎ টি স্কোয়ারের সহগ হলো এ, আর টি এর সহগটা হলো বি, এবং সি হলো কি ধ্রুব সংখ্যাটা। এটা হলো গিয়া সূত্রের এবিসি। আর সূত্রটা আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2। একটু অসুবিধা হলো, এটা তোমাদের হায়ার ম্যাথে আছে, এটা করে নিতে পারবে, এবং আপাতত সূত্রটা মুখস্থ করে নিবে। তাহলে এ বি সি এর মান এখানে বসাও, তাহলে মাইনাস বি আর এখানে সূত্রের মাইনাস আর বি এর মানের মাইনাস প্লাস হয়ে গেল, আর প্লাস মাইনাস 8 স্কোয়ার 64, আর 4ac, 4 এর মান 1 আর সি এর মান মাইনাস 200, তার মানে গুণ করলে 800, মাইনাস প্লাস 800 ডিভাইড বাই 2, এর মান তো 1। তাই এটা যোগ করার পরে রুট ওভার করো, রুট ওভার করলে হয় 8 প্লাস মাইনাস 29.39 ডিভাইড বাই 2। একবার যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটা পাবে। এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, এটা পাবে। তো এটা যেহেতু মাইনাস সময়, তাহলে এটা গ্রহণযোগ্য না, এই সময়টা গ্রহণযোগ্য। তার মানে ইঁদুর আর বিড়াল 18.69 সেকেন্ড পরে একবার মিলিত হবে। যদি দুইটাই প্লাস আসতো, দুইবার মিলিত হতো। এই পর্যন্ত মেয়েরা, তোমরা আগামী দিন যেটা রসায়ন বিজ্ঞানের 4র্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীটা পড়ে রাখবে। আমরা পর্যায় সারণীর এমসিকিউটা দিব, আর কিছু ক্রিয়েটিভ কোশ্চেন, একটা বা দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন দিব। এটা তোমরা একটু প্র্যাকটিস করো এভাবে ধীরে ধীরে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।